নরক থেকে উঠে আসা শক্তিশালী মেয়েটি প্রবেশ করে প্রাচীন যুগের এক মানসিক ভারসাম্যহীন মেয়ের দেহে এবং একাধিক ভূতের সমস্যার সমাধান করে মেয়েটি কি তার মুক্তি লাভ করতে পারবে সেই নিয়েই মজার একটা হিস্টোরিক্যাল ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। ড্রামার প্রথম দৃশ্যে আমরা নরকের বা বলা যায় মৃত্যুর পরবর্তী যে অঞ্চল বা আন্ডারওয়ার্ল্ডের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা আমাদের প্রধান চরিত্র কেটিকে দেখতে পাই, কিনা নরকের বা আন্ডারওয়ার্ল্ডের একজন কর্মচারী ছিল এবং সে বলা যায় যমরাজের জন্য কাজ করত। এবার কেটি তো সেখানে কাজ করতে করতে ভাবছিল যে আমি যে কত বছর আর এখানে কাজ করব কে জানে, পৃথিবীতে একবার জন্মানোর জন্য আমি এখানে বছরের পর বছর কাজ করছি, যতবার আমার পৃথিবীতে জন্ম হয়েছে আমি আমার মিশন কমপ্লিট করতে আনসাকসেসফুল হয়েছি আর তারপর আবারও আমাকে এই আন্ডারওয়ার্ল্ডে এসে পড়তে হয়েছে। এবার এই সব কথা কেটি যখন ভাবছিল তখনই সেখানে যমরাজ হাজির হয় এবং যমরাজ বলে ওঠে যে কেটি, তোমাকে আমি আবারও একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দেব, কিন্তু সেখানে গিয়ে তোমাকে তোমার মিশন কমপ্লিট করতে হবে। 800 বছর তুমি পৃথিবীতে জন্ম নেবে বলে অপেক্ষা করছো, তাই সেই সুযোগ আমি তোমাকে করে দিলাম, কিন্তু এইবারে তোমাকে তোমার ইয়েন ইয়াং প্যালেসটা রিপেয়ার করতে হবে। সেটা যদি তুমি করতে পারো তাহলেই তুমি সেখানে পার্মানেন্টলি থাকতে পারবে, মানে মনুষ্য জীবনটা তুমি পার্মানেন্টলি লাভ করতে পারবে। তা না হলে তোমাকে আবারও মরে গিয়ে ফিরে আসতে হবে এই আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ায়। এবার সঙ্গে সঙ্গে কেটি তো টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীন যুগে এবং আমরা দেখতে পাই যে কেটি একটা মানসিক ভারসাম্যহীন মেয়ে কেটির দেহে চলে গেছিল, যে ছিল মার্কুইস লুয়ের মেয়ে। এবং আমরা দেখতে পাই যে কেটিকে দুজন তার হাত ধরাধরি করে নিয়ে যাচ্ছিল এবং সেই দুজন হচ্ছে একজন কেটির সৎ মা আইভি এবং অপরজন তার সৎ বোন এলেনা। এবার তারা দুজন মা বেটিতে আলোচনা করছিল যে কেটি কি মরেই গেল নাকি, মারটা কি একটু বেশি জোরে হয়ে গেছে। যাই হোক না কেন, কিছুক্ষণের মধ্যেই তৃতীয় রাজকুমার বিয়ে ক্যান্সেল করার জন্য এখানে আসছে। তখনই আমরা কেটির হাত দিয়ে টিপসই নিয়ে নেব, যাতে করে তৃতীয় রাজকুমার কিটের সাথে ওর বিয়েটা ভেঙে যায় এবং এলেনার সাথে ওর বিয়েটা হতে পারে। এবার এইসব যখন তারা বলা বলি করছিল তখনই এই অ্যাবনর্মাল কেটির দেহে আমাদের আন্ডারওয়ার্ল্ডের কেটি প্রবেশ করে। সে তো বলে ওঠে যে কি ব্যাপার, তোমরা আমার কিসের জন্য টিপসই নেবে, এবং এই বলে সে তো ওই দুই বদমাইশকে ঢাই 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 করে ভীষণ পিটায়, মানে এমন পিটুনি দেয় যে সেই পিটুনি খেয়ে তাদের একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এবার তার কিছুক্ষণ পর কেটির একজন কর্মচারী তাকে এসে জানায় যে তৃতীয় রাজকুমার কিট এসেছে এবং সে বিয়ে ভাঙতে এসেছে। কেটির কর্মচারী তো কেটির সাথে কথা বলে বুঝতে পারে যে কেটি আর আগের মতো অ্যাবনর্মাল নেই এবং সে বলে ওঠে যে কেটি, তুমি যদি রাজকুমারের কাছে গিয়ে তোমার এখনের রূপটা, মানে কিনা তোমার এই ভালো হয়ে যাওয়া চেহারাটা দেখাও, তাহলে তো রাজকুমার আর বিয়ে ভাঙবে না, তাহলে সেটাই করো না কেন। এবার কেটি তো তখনই বলে ওঠে যে না, বিয়ে যখন ও ভাঙতে এসেছে তাহলে ও নিশ্চয়ই বিয়ে ভাঙুক, কিন্তু বিয়ে ভাঙার জন্য ওকে যে কম্পেনসেশনটা দিতে হবে আমার সেটা চাই। এবার কেটি যখন রাজকুমারের সাথে দেখা করার জন্য যাচ্ছিল সে হঠাৎই বাড়ির মধ্যে একটা আত্মা দেখতে পায়, একটা মেয়ের আত্মা। সেই অতৃপ্ত আত্মাটি কোনো কারণে কেটিদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল। এবার তখনের জন্য কেটি তো তাকে অতটা পাত্তা দেয় না এবং কেটি তৃতীয় রাজকুমার কিটের সাথে দেখা করার জন্য আসে। আমরা দেখতে পাই যে কিট তো তখন এলেনার সাথে কথা বলছিল এবং কিট এলেনাকে বলে যে ইস এলেনা, তোমার এই অবস্থা ওই বদমাইশ মেয়ে কেটি করেছে, আমি ওকে ছাড়বো না, তোমার এই সুন্দর মুখটার ও কি অবস্থা করেছে। এবার কেটি তো তখনই এসে বলে যে তুমি তো আমার সাথে বিয়ে ভাঙতেই চাও, তাহলে ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার বদলে তোমায় আমায় 10,000 স্বর্ণমুদ্রা দিতে হবে। তুমি যদি সেটা করতে পারো তাহলে আমি বিয়ে ভাঙতে রাজি আছি। এবার এলেনা তো বলে ওঠে যে সত্যি কেটি, তুমি এত টাকার লোভী, এটার জন্য তুমি আবার টাকা চাইছো। এবং কেটি তো তখনই বলে ওঠে যে কেন, রাজকুমারের কাছে কি এইটুকু টাকাও নেই? যদি রাজকুমার বলে যে না দিতে পারবে না, তাহলে আমিও বিয়ে ভাঙবো কিনা সেটা ভেবে দেখবো। এবার কিট তো সঙ্গে সঙ্গে টাকা দিতে রাজি হয়ে যায় এবং কেটি তো মহানন্দে সেই ঘর থেকে বেরিয়ে আসে। এবার কেটি যখন বেরিয়ে আসছিল আমরা আবারও পিছনে সেই অতৃপ্ত আত্মাটিকে দেখতে পাই এবং সেই আত্মাটি বুঝতে পারে যে কেটিও তাকে দেখতে পাচ্ছে। এবার কেটি তো সঙ্গে সঙ্গে তাকে দেখে দৌড় লাগায় এবং আত্মাটিও তার পিছু নেয়।
এবার অপরদিকে আমরা এলেনা এবং আইভিকে দেখতে পাই, যাদের তো এখনো পিটুনি খেয়ে গা থেকে ব্যথা যায়নি। এবং তারা তো নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কি ব্যাপার, হঠাৎ করে কেটি এত সাহসী হয়ে গেল কি করে, আগে তো সে এমনটা ছিল না। আর আমরা এতদিন কেটির সাথে যা অত্যাচার করেছি, তাহলে কি কেটি এখন তার বদলা নেবে? কেটি তো রাজকুমারের থেকে 10,000 স্বর্ণমুদ্রাও চেয়েছে, তাহলে কেটি বড়লোক হয়ে গেলে আমাদের তো আরোই ছাড়বে না। এবং আইভি তো তখনই বলে ওঠে যে দাঁড়াও না, ওই টাকা আমি ওকে কিছুতেই নিতে দেব না। এবং এই বলে সে তো কেটির ঘরে হাজির হয় এবং সে বলে ওঠে যে কেটি, এত কটা টাকা তুমি কি সামলাতে পারবে? তার চেয়ে ভালো তুমি টাকাটা আমাকে দিয়ে দিও, আমি সেটা সামলে রাখবো। এবার কেটি তো তখনই তাদের যে কন্ট্রাক্ট পেপারটা ছিল, মানে তার সাথে রাজকুমারের যে কন্ট্রাক্ট পেপারটা ছিল, সেটা দেখিয়ে বলে ওঠে যে এখানে স্পষ্ট লেখা আছে যে টাকাটা আমিই পাবো, তারপরেও তোমার এই টাকার ওপর বেশি লোভ করা উচিত হবে না, দরকার হলে তুমি ভালো করে কাছ থেকে দেখে নাও। এবার আইভি তো সঙ্গে সঙ্গে সেই কন্ট্রাক্ট পেপারটা নিয়ে সেটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল এবং কেটি তো তখনই বলে ওঠে যে এটার আমি 3টে কপি করিয়ে রেখেছি, সুতরাং এটা ছিঁড়ে ফেললেও আমার কোনো ক্ষতি হবে না। আইভি তো বুঝতে পারে যে এরম করে কেটির সাথে সে পারবে না এবং সে তো তখনই বলে ওঠে যে ঠিক আছে ঠিক আছে, কিন্তু টাকাটা পেলে তুমি বরং আমার কাছে রেখো, তোমার যখন যতটা দরকার হবে তুমি আমার থেকে নিয়ে নেবে, যতই হোক তুমি বয়সে ছোট, তুমি কি করে টাকাটা সামলাতে পারবে? এবং কেটি তো তখনই বলে ওঠে যে না, তার কোনো দরকার নেই, কারণ তোমার কাছেই তো বেশি দামি দামি জিনিস আছে, কখনো যদি চোরেরা আসে তারা তো আগে তোমার ঘরে হামলা করবে, তাই আমার টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তো সেই টাকাও চলে যাবে। এবার আইভি তো বুঝতে পারে যে কোনোভাবেই কেটির সাথে পারা যাবে না, এই কেটি আর আগের কেটির মতো ওরকম বোকা নয়, এবং আইভি সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। এবার আইভি সেখান থেকে চলে যাওয়ার পরই সেই মহিলা আত্মাটি আবারও কেটির কাছে আসে এবং সে তো কেটিকে বলে ওঠে যে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? এত বছরে কেউই কখনো আমাকে দেখতে পায়নি, তুমিই একমাত্র যে কিনা আমায় দেখতে পাচ্ছ, তুমি কি আমায় সাহায্য করতে পারবে? এবার কেটি তো তখনই বলে ওঠে যে কি সাহায্য করব, তুমি কে আর তুমি এখানে কি করছো? এবার সেই ভূতটি তো বলে ওঠে যে আমার নাম হচ্ছে লুনাসি, কিন্তু আমি এখানে কি করছি সেই সব আমার কিছুই মনে নেই, আর আমার সাথে কি হয়েছিল সেটাও মনে নেই। কেটি বলে ওঠে যে সি পরিবার, তার মানে তুমি রাজ পরিবারের সদস্য, কিন্তু এই পরিবারে তুমি কি করছো? এবং এই বলে কেটি তো তার ম্যাজিক্যাল ক্ষমতা সেই আত্মার ওপর প্রয়োগ করে এবং সে বলে যে লুনা, আজ থেকে তুমি মুক্ত, সুতরাং তুমি চাইলে যে কোনো জায়গাতেই যেতে পারো, যাও গিয়ে তুমি কে, তোমার ইতিহাস কি সেই বিষয়ে খোঁজ লাগাও। এবার সেখান থেকে লুনা তো নাচতে নাচতে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরই লুনা আবার ফিরে আসে এবং সে বলে ওঠে যে আমার তো কিছুই মনে নেই, তাই আমি বুঝতেও পারছি না যে কোথায় আমার মেমোরি সম্পর্কে আমি খুঁজবো, তার চেয়ে আমি একটা কাজ করি, আমি তোমার সাথেই থাকি, তোমার সাথে থাকলে হয়তো বিভিন্ন ঘটনার মাধ্যমে আমি আমার মেমোরি ফিরে পাবো। এবার কেটি তো তখনই দেখে যে তার যে ইন ইয়াং প্যালেসটি ছিল সেটি একটু একটু করে রিপেয়ার হতে শুরু করে এবং কেটি বুঝতে পারে যে আচ্ছা, তার মানে আমি যদি এই অতৃপ্ত আত্মাদের সাহায্য করি তাহলে আমার ইন ইয়াং প্যালেসটা পুরোপুরি রিপেয়ার হয়ে যাবে এবং আমি পার্মানেন্টলি এই মানুষের দুনিয়াতেই মানুষ হয়ে থাকতে পারবো। এবং কেটি তো মনে মনে ঠিক করে নেয় যে সেই আত্মাদের সাহায্য করবে। এবার রাতের বেলার দৃশ্য আমরা দেখতে পাই, কেটি তো মনের সুখে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ সে ঘুম ভেঙে গিয়ে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, কারণ তার সামনে একটা না একাধিক আত্মা দাঁড়িয়েছিল এবং এদের সকলকেই লুনা জড়ো করে এনেছিল। এবার লুনা তো তখনই বলে ওঠে যে কেটি, তুমি কি তাহলে এদেরকেও সাহায্য করতে পারবে? এবং সেখানে আমরা একজন পুরুষ আত্মা ব্রুনো ফুয়ের আত্মাকে দেখতে পাই। এবার ব্রুনো তো বলে ওঠে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমার বাড়িতে এখনো জানে না যে আমি মারা গেছি এবং আমার মা বেশ কিছুদিন ধরে পাগলের মতো আমাকে খুঁজে চলেছে, তারা ভাবছে আমি হয়তো নিরুদ্দেশ, তুমি কি তাদেরকে গিয়ে জানাতে পারবে যে আমি মারা গেছি এবং রাজপ্রাসাদের উদ্যানে যে কুয়োটি রয়েছে সেখানেই আমার দেহ পাওয়া যাবে? তো এই কথা শুনে ব্রুনোকে বলে যে ঠিক আছে, আমি তোমার এই কাজ করে দেব। এবং কেটি পরের দিনই ফু পরিবারের বাড়িতে হাজির হয়। কেটি সেই পরিবারের পাহারাদারকে জানায় যে মালকিনকে গিয়ে বলো যে আমি তার ছেলের ব্যাপারে খোঁজ দিতে এসেছি। এবং আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যেই মিসেস ফু অর্থাৎ ব্রুনোর মা সেখানে হাজির হয়। এবার ব্রুনোর মা তো ছেলের জন্য খুবই চিন্তিত ছিল। ব্রুনোর মা কেটিকে বলে ওঠে যে তুমি কি সত্যিই জানো আমার
আমার ছেলে কোথায়? এবং কেটি তো তখনই বলে যে হ্যাঁ আমি জানি আপনার ছেলে মারা গেছে। এবার ব্রুনোর মা তো এই কথা শুনে খুবই রেগে যায় যে এই সমস্ত উল্টোপাল্টা কথা তুমি কি বলছো। এবং কেটি বলে ওঠে যে আমি সত্যিই বলছি, গতকাল রাতে ব্রুনো আমার স্বপ্নে এসেছিল এবং সে আমাকে জানিয়েছে যে রাজপ্রাসাদে যে কুয়োটি রয়েছে সেই কুয়োটিতে পড়েই ব্রুনো মারা গেছে। এখন আপনি আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। এবং এই বলে কেটি তো সেখান থেকে চলে আসে এবং কেটি বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তাকে একজন কর্মচারী জানায় যে ষষ্ঠ রাজকুমার অলিভার এবং রাজকুমার ইয়ান তার সাথে দেখা করতে এসেছে। এবার রাজকুমার ইয়ান হচ্ছে মহারাজের ভাই এবং তারা দুজনে এসেছিল কেটিকে কিছুদিন পর রাজপ্রাসাদে একটি ব্যাঙ্কোয়েট হবে সেটার জন্য আমন্ত্রণ জানাতে। রাজকুমারীর জন্মদিনে তারা কেটিকে আমন্ত্রণ জানাতে এসেছিল। এবার এই কথা শুনেই আইভি তো মনে মনে ভাবে যে এটাই ভালো সুযোগ কেটিকে সকলের সামনে অপদস্থ করার। এবং আইভি তো তখনই বলে ওঠে যে তুমি এখন বড় হয়ে গেছো কেটি, এই সমস্ত কিছু তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, তুমি এই আমন্ত্রণটা গ্রহণ করো। এবং তখনই ইয়ান কেটিকে একটি পেন্ডেন্টের হাফ অংশ দেয় যে এটা তুমি তোমার কাছে রাখো। কেটির পাশে তো তখনই লুনার আত্মা দাঁড়িয়েছিল এবং সে তো বলে ওঠে যে কেটি এটা একদম নেবে না, এটা হচ্ছে একটা ভালোবাসার চিহ্ন, ও কি তোমাকে ভালোবাসে নাকি যে এই পেন্ডেন্টের অর্ধেকটা তোমাকে দিচ্ছে? এবং ইয়ান তো তখনই মনে মনে ভাবে যে কেটিও কি তাহলে আত্মাদের দেখতে পায়। আমরা বুঝতে পারি যে আসলে ইয়ানও আত্মাদের দেখতে পেত। এবার তখনই ষষ্ঠ রাজকুমার অলিভার বলে ওঠে যে না না, আসলে আমি কাকাকে এনেছিলাম যাতে করে সে তোমায় পছন্দ করতে পারে। আসলে অলিভার অনেকদিন ধরেই কেটিকে পছন্দ করতো, সে ইয়ানকে সঙ্গে করে এনেছিল কাইন্ড অফ ইয়ানের পারমিশন নেওয়ার জন্য, মানে নিজের থেকে বড় একজনকে এনেছিল যে কিনা কেটিকে অ্যাপ্রুভ করবে এবং তাই জন্য এই পেন্ডেন্টটা দেওয়ার কথা হয়েছিল। এবার রাতের বেলা আমরা ইয়ানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইয়ান তারা গার্ডকে বলে যে এই কেটি মেয়েটা তো আমি যতদূর শুনেছিলাম যে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, হঠাৎ করেও এত স্মার্ট হয়ে গেল এবং এখন আত্মাদেরও দেখতে পায়, ব্যাপারটা কি? তুমি খোঁজ লাগাও যে গত 10 বছরে ওর সাথে কি কি হয়েছে। এবার আমরা তার পরের দিন রাজকুমারীর ব্যাঙ্কোয়েটের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা দেখতে পাই যে সমস্ত অভিজাত মহিলারা জড়ো হয়েছিল, যাদের মধ্যে ওই ব্রুনো ফুইয়ের মাও ছিল। এবার তারা তো আলোচনা করে ওঠে যে কেটি তুমি এখানে আবার এসে গেছো, তোমার সাহস হয় কি করে যে তুমি আমার ছেলেকে এইভাবে অপমান করেছিলে? এবার এই সূত্র ধরেই কেটির সৎ মা আইভি এবং তার সৎ বোন এলেনা কেটিকে নানাভাবে অপদস্থ করতে থাকে। এবার ততক্ষণে সেখানে ইয়ান আর অলিভার চলে আসে। এবার অলিভার তো ছুটতে ছুটতে এসে বলে যে আমি এখনই এখানে কেটির গলা শুনছিলাম, তোমরা সবাই কি নিয়ে আলোচনা করছো এখানে? এবং তখনই এলেনা বলে ওঠে যে রাজকুমার, আসলে কেটি ব্রুনোর মৃত্যুর কথা বলে ওর মায়ের মনে ভীষণ দুঃখ দিচ্ছিল, তাই জন্য আমরা ব্রুনোর মায়ের কাছে ক্ষমা চাইছি। এই ধরনের অসভ্যতা তো করা উচিত না, তাই না? আদেও ব্রুনোর কি হয়েছে কেউই জানে না, এরকম করে কারোর মৃত্যুর কথা বলা অত্যন্ত অন্যায়। এবার অলিভার তো তখনই বলে ওঠে যে কেটি যখন বলেছে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে, তোমরা ওর কাছে সেটা কেন জানতে চাইছো না? এবার ব্রুনোর মা তো তখনই বলে ওঠে যে রাজকুমার, আপনি একজন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, যেখানে আমার ছেলের জীবন মরণের প্রশ্ন সেখানে এই ধরনের ইয়ার্কি আমি কখনোই সহ্য করব না। এবার ইয়ান তো তখনই বলে ওঠে যে কেটি সত্যি বলছে না মিথ্যে সেটা তো আমরা পরীক্ষা করলেই বুঝতে পারবো। এবং সে তো তখনই তার কিছু লোককে পাঠিয়ে দেয় রাজপ্রাসাদের পিছন দিকের কুয়োটা চেক করার জন্য যে সেখানে ব্রুনোর বডি পাওয়া যায় কিনা। ওদিকে এলেনা তো বলে ওঠে যে কেটি তুমি কি করে এতটা শিওর হচ্ছ যে ব্রুনো এখানেই মারা গেছে? এবার কেটি তো তখনই বলে ওঠে যে যখন ব্রুনো মারা গেছিল তখন একটা সাদা পোশাক পরেছিল যেটাই কিনা গোল্ডেন জরির বর্ডার ছিল এবং কোমরের কাজটা নট দেওয়া ছিল, কি তাই তো? এবার এই কথা শুনে ব্রুনোর মা তো একটু হিলে যায়, কারণ সত্যিই ব্রুনো এমন পোশাকই পরেছিল। এলেনা তো তখনই বলে ওঠে যে বাবা তুমি তো মনে হচ্ছে আত্মাদের দেখতে পাও, এত কনফিডেন্সের সাথে বলছো। এবং ব্রুনোর মাও তো তখনই বলে ওঠে যে সত্যিই তো, তুমি এই কথা জানবেই বা কি করে? তুমি যদি কোনোভাবে আমার ছেলের কোনো ক্ষতির সাথে জড়িত থাকো আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি মহারাজকে বলে তোমায় শাস্তি দেওয়া করাবো। এবার কেটি তো তখনই সেখানে ব্রুনোর আত্মাকে নিয়ে আসে, কিন্তু ব্রুনোর আত্মাকে কেটি বাদে আর কেউই দেখতে পাচ্ছিল না। তাহলে কেটি কি করে প্রমাণ করবে? কেটি তখনই ব্রুনোকে বলে যে তোমার হাতটা আমার দিকে এগিয়ে দাও। এবার ব্রুনো কেটির দিকে হাত বাড়াতেই কেটি তাতে একটা মন্ত্র লিখে দেয়, যার ফলে ব্রুনোর মধ্যে কিছু ক্ষমতা চলে আসে। কেটি বলে যে তুমি এখন যাকে
যাকে যাকে ছোবে তারা প্রত্যেকেই তোমায় দেখতে এবং শুনতে পাবে। এবার ব্রুনো তো প্রথমেই তার মায়ের হাতটা ধরে এবং তার মা শেষ অবধি বিশ্বাস করতে পারে যে সত্যি তার ছেলে আর এই পৃথিবীতে নেই এবং তার মা তো ভীষণই ভেঙে পড়ে। তার মা তো ব্রুনোকে দেখে কান্নাকাটি করছিল, কিন্তু ব্রুনোকে তার মা বাদে আর কেউই দেখতে পাচ্ছিল না। তাই বাকি সকলেরা ভাবছিল যে হয়তো ব্রুনোর মায়ের শোকে মাথা খারাপ হয়ে গেছে, তাই ছেলের চিন্তাতেই সে এমনটা করছে। কিন্তু তখনই ব্রুনো সেখানে গিয়ে সকলকেই টাচ করে দেয়, যার ফলে সেখানে থাকা সকল উপস্থিত লোকই ব্রুনোকে দেখতে পায়। এবার ব্রুনো তো তখনই বলে যে সে কি করে মারা গেছিল এবং আমরা জানতে পারি যে ব্রুনো সেদিনকে রাজপ্রাসাদে এসেছিল এবং সে কিছু ব্যক্তির গোপন কথা শুনে ফেলেছিল। সে শুনে ফেলেছিল যে কিছু লোক আলোচনা করছে যে তারা এই রাজপ্রাসাদে মহারাজের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় এবং এই কথা শুনে ফেলার পরই তাকে কুয়োতে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। কিন্তু এই কথাগুলো যে কারা আলোচনা করছিল, মানে তাদের পরিচয় কি, সেটা ব্রুনো জানতে পারেনি। এবার ব্রুনো তো তখনই তার মাকে বলে যে মা, কেটি না থাকলে আজকে আমি কোথায় আছি, আমার দেহ কোথায় আছে কেউ জানতে পারতো না। তুমি ওকে কখনোই বকাবকি করো না। এবং সে কেটিকে ধন্যবাদ জানায়। এবার ব্রুনোর মাও তো কেটিকে ধন্যবাদ জানায়। কিন্তু এই সব কিছু আইভি আর এলেনার তো একদম ভালো লাগছিল না, কারণ সব ক্রেডিট তো কেটিই নিয়ে নিচ্ছে। এবং তখনই আইভি বলে ওঠে যে দেখো কেটি, আমি তো এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে তুমি ব্রুনোর আত্মাকে এখানে কি করে নিয়ে এলে। ছোটবেলা থেকে তুমি তো এমন কোনো শিক্ষাই লাভ করনি যেটা সাহায্যে তোমার এমন ক্ষমতা হবে। এবং পাশ থেকে এলেনা বলে ওঠে যে মা, আমি শুনেছি যে যারা নাকি ডার্ক ম্যাজিক প্র্যাকটিস করে তারা এই ধরনের কাজ করতে পারে। কেটিও আবার এমন কিছু করছে না তো। এবার কেটি তো তখনই বলে ওঠে যে গুড ম্যাজিক বা ব্যাড ম্যাজিক বলে কিছুই হয় না। পৃথিবীতে কেবলমাত্র গুড হিউম্যান আর ব্যাড হিউম্যান থাকে, যাদের মধ্যে কিছু লোক তো আমাদের সামনেই রয়েছে, যাদের এই ভালো বিষয়টাও সহ্য হচ্ছে না। আইভি তো তখনই আরও চেঁচাতে থাকে যে না, তুমি এইগুলো কোথা থেকে শিখেছো সেগুলো বলো। বড় বড় মাস্টাররাও এরকম ধরনের ম্যাজিক করতে পারে না। আর তুমি একটা আত্মাকেই সকলেই সামনে নিয়ে এলে কোনো রকমের ক্ষমতা ছাড়াই, সেটা তো হতে পারে না। নিশ্চয়ই তুমি কোনো ডিমন। লোকজনেরা একে ধরো। এবার সকলের মধ্যেই তো একটা হইচই পড়ে গেছিল যে সত্যিই তো কেটির মধ্যে এইসব ক্ষমতা কি করে এলো, তাহলে কি সে সত্যিই কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক জানে। কিন্তু তখনই ইয়ান সকলকে থামিয়ে দেয় যে কারোর যেন সাহস না হয় কেটির গায়ে হাত তোলার। এবার কেটি তো তখনই ইয়ানকে ধন্যবাদ জানায় এবং সে বলে ওঠে যে আমি এখানে কারোর কাছেই এটা প্রমাণ করব না যে আমি ব্ল্যাক ম্যাজিক জানি না হোয়াইট ম্যাজিক জানি। এবং ওদিকে ব্রুনোর হাতটাও তো তখনই তার মাকে বলে ওঠে যে মা, কেটির কিছু হতে দিও না, ও সত্যিই আমাকে সাহায্য করেছে, ও খুবই একটা ভালো মেয়ে, ওর সাথে যেন কোনো রকম অন্যায় না হয়। এদিকে লোকজন তো কেটির ওপর ডিমান্ড ডিমান্ড বলে চেঁচাচ্ছিল। ওদিকে কেটির সৎ মা আইভেও চেঁচাচ্ছিল যে তোমার মা মারা যাওয়ার পর থেকে আমি তোমার মায়ের জায়গা নিয়েছি, তাই আজকে তোমাকে উচিত শিক্ষা আমিই দেব। ওদিকে লুনার আত্মাও চেঁচাচ্ছিল যে কেটি, তুমি কিছু বলছো না কেন, তুমি নিজের সাপোর্টে কিছু অন্তত বলো। এবং এত জনের কথা শুনে কেটির তো মাথাই খারাপ হয়ে যায়। কেটি তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে সবাই চুপ করো, এবং তার ক্ষমতায় সকলেই তো রীতিমতো ছিটকে গেছিল। এলেনা আর আইভি তো আবারও কেটির বিরুদ্ধে কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ান তাদেরকে থামিয়ে দেয়। ইয়ান বলে ওঠে যে তোমাদের কথা আমি আর শুনতে পাচ্ছি না। আমাদের স্টেটের যে রাজ পুরোহিত বা বলা যায় মাস্টার অফ দ্য স্টেট, যে সে হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং আমি তার কাছে নিজে শিক্ষা লাভ করেছি। তার সাহায্যে আমি নিজেও বেশ কিছু আত্মা দেখতে পাই এবং আমি এটা বলতে পারি যে কেটি এখানে যা যা বলছে কোনোটাই মিথ্যে না এবং সে কোনো ডার্ক ম্যাজিক অ্যাপ্লাই করেনি। তার মধ্যে সত্যিই কোনো স্পেশাল ক্ষমতা রয়েছে যার সাহায্যে সেগুলো করতে পারে এবং বহু বছর ধরে ট্রেনিং না নিলে এগুলো করা যায় না। সুতরাং কেটির বিরুদ্ধে আমি এখানে একটা কথাও শুনবো না। এবার ব্রুনোর মা তো কেটিকে আবারও ধন্যবাদ জানায়। এবারে এই সব ঝামেলা মিটে যাওয়ার পর তারা সকলে যে কারণে এখানে এসেছিল, অর্থাৎ কিনা রাজকুমারী চিয়াংয়ের জন্মদিনের ব্যাঙ্কুয়েটের উদ্দেশ্যে, সেই ব্যাঙ্কুয়েটে তারা প্রবেশ করে। আমরা দেখতে পাই যে জায়গাটা তো বেশ ভালো করে সাজানো হয়েছিল এবং সকলের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে আমরা তৃতীয় রাজকুমার কিটকেও দেখতে পাই। এবার কিট তো তখনই ছুটে এসে এলেনার সাথে কথা বলতে শুরু করে যে এলেনা, তোমাকে কি ভালো লাগছে, কতদিন পর তোমার সাথে দেখা হলো। মানে সে তো সকলের সামনে এটা প্রকাশ করেই দিয়েছিল যে কেটির সাথে সে কখনোই বিয়ে করবে না, সে আসলে এলেনাকেই পছন্দ করে।
এবার আমরা সেখানে অপর দুজন লোককে মানে সাধারণ কর্মচারীকে কথা বলতে শুনি, যারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে তাদের সাম্রাজ্যের যে যুবরাজ, সেই যুবরাজ আসলে মানসিকভাবে অসুস্থ। সুতরাং এরপর যে কে যুবরাজ হবে সেই নিয়ে নানা রকমের গন্ডগোল চলছে। এবার এলেনা তো মনে মনে ভাবছিল যে এতক্ষণ তো কেটি যা যা করেছে সব ক্রেডিট ওই নিয়ে নিয়েছে, সবাই ওকেই ভালো বলবে, সুতরাং এবার আমায় কিছু করতে হবে। এবং সে তো তখনই রাজকুমারী চিয়াংয়ের সামনে গিয়ে বলে যে আমি আপনার জন্মদিনে একটি বিশেষ মিউজিক শোনাতে চাই, এবং সঙ্গে সঙ্গে তার সামনে একটি জিথার এনে রাখা হয়। এরা তো তখনই সেই বাদ্যযন্ত্রে মিউজিক বাজাতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ আকাশ কালো করে আসে এবং আমরা সেখানে দেখতে পাই যে বহু কাক চলে আসে, এবং এই কাকগুলো কোনো সাধারণ কাক ছিল না। এই কাকগুলো এসে সরাসরি সেই পার্টিতে উপস্থিত থাকা সকলের ওপর হামলা করতে থাকে। এবার রাজকুমার কিট তো সেই কাক তাড়ানোর জন্য খুব ছটফট করছিল, সে তো রীতিমতো তরোয়াল দিয়ে কাক তাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সেই করতে গিয়ে তরোয়ালটা রাজকুমার কিটেরই পুরুষাঙ্গে এসে লাগে এবং তার অবস্থা তো খারাপ হয়ে যায়। এবার কেটি তো সঙ্গে সঙ্গে তার ক্ষমতার সাহায্যে কাকগুলোকে স্থির করে দেয়, এবং সে ওই মিউজিক্যাল বাদ্যযন্ত্রটি দেখে যে এটার মধ্যেই কিছু গন্ডগোল রয়েছে, এবং কেটি বাদ্যযন্ত্রটি পরীক্ষা করে বুঝতে পারে যে এই বাদ্যযন্ত্রটির ওপরই কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এবার কেটি তো সঙ্গে সঙ্গে ইয়ানকে বলে যে ইয়ান, এটা ঠিক করার জন্য আমি তোমাকে বিশেষ একটা সুর বলে দিচ্ছি, সেই সুরে তুমি এটা বাজাও। এবার ইয়ান তো সেই ম্যাজিক্যাল সুর বাজাতে শুরু করে, এবং আমরা দেখতে পাই যে কেটি তার এক্সোরসিজমের পোশাক পরে নেয় এবং সে একটি বিশেষ ডান্সের সাহায্যে এক্সোরসিজম করে, এবং কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যায় এবং সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এবার এই দৃশ্য দেখে রাজকুমারী চিয়াং তো মনে মনে ভাবে যে বাহ, কেটির মধ্যে তো দেখছি সত্যি বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, মাকে এই কথাটা জানাতে হবে। মানে মা বলতে এখানে রানীমার কথাই বোঝাচ্ছিল। এদিকে তো এই সমস্ত লোকের বিপদ কেটে যায়, কিন্তু অপরদিকে তৃতীয় রাজকুমার কিটের অবস্থা কিন্তু একদমই খারাপ ছিল। মানে সে তো বলা যায় একদমই নপুংসক হয়ে গেছিল। এবার রাজ্যের নিয়ম অনুযায়ী কখনোই এমন একজন যে কিনা নপুংসক বা যে কিনা বংশ বিস্তার করতে পারবে না, সে তো কখনোই রাজা হতে পারে না। তাই তার এই অবস্থা দেখে এলেনাও তাকে রীতিমতো ছেড়ে চলে যায়। কিট তাকে জিজ্ঞাসা করে যে এলেনা, এতদিন ধরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক, আশা করি তুমি আমাকে এই সময় ছেড়ে যাবে না। কিন্তু এলেনা তো তার মায়ের সাথে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়, এবং কিটের তো এলেনার ওপর প্রচন্ড রাগ হয়। এবার কেটি তো লুনার সাথে এই বিষয়ে কথা বলছিল যে আজকে যে ঘটনাগুলি ঘটেছে সেটা কখনোই কোনো রকমের কাকতালীয় ঘটনা হতে পারে না, নিশ্চয়ই এর পিছনে কিছু একটা কারণ তো রয়েছে। এবং তখনই তারা সেখানে অপর একজন মহিলার আত্মা দেখতে পায়, যার নাম ছিল মায়া। এবার মায়া তো কেটির কাছে সাহায্য চায়, এবং সে কেটিকে জানায় যে আমার মেয়ে যাকে বিয়ে করতে চাইছে সেই আমাকে হত্যা করেছে, তুমি দয়া করে আমার মেয়েকে গিয়ে সেই খবরটা দাও। এবার কেটি তো বলে ওঠে যে আমি তোমার মেয়েকে বললেই তো সে আর বিশ্বাস করবে না, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এবং মায়া তখনই একটি কোড ওয়ার্ডে কিছু কথা লিখে দেয়, যেটা কিনা কেবলমাত্র সে আর তার মেয়েই বুঝতে পারতো, এবং সে এই চিঠিটা তার মেয়েকে দিতে বলে। চিঠিতে মায়া একটা চিহ্ন এঁকে দিয়েছিল, যে চিহ্নটা সে ওই ছেলেটার বাড়িতে দেখেছিল, এবং এই চিহ্নটার সাথে কিছু একটা রহস্য জড়িয়েছিল সেটা সে বুঝতে পেরেছিল, তাই চিঠিতে সে ওই চিহ্নটা মেনশন করে দেয়। এবার কেটি তো এইসব নিয়েই ভাবছিল যে এটা কিসের চিহ্ন হতে পারে, এবং তখনই তাকে তার সৎ মা এবং বোন ডেকে পাঠায়। এবার আইভি তো বলে ওঠে যে কেটি, তোমার সাথেই তো প্রথমে তৃতীয় রাজকুমার কিটের বিয়ের কথা ছিল, তাহলে আমি এখন বলছি তুমি রাজকুমারকেই বিয়ে করো, আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না, তুমি রাজকুমারকে বিয়েও করতে পারবে আর সুখেও থাকবে। মানে ইচ্ছে করে এলেনা আর আইভি এখন শয়তানি করছিল যাতে করে কেটিকে ওই নপুংসক রাজকুমারকে বিয়ে করতে হয়। এবার কেটি তো সঙ্গে সঙ্গে তার ওই সৎ বোনের গায়ে জল ছিটিয়ে দেয় যে তোমাদের সাহস হয় কি করে, তোমরা প্রথমে নিজেরাই আমার বিয়ে ভাঙলে, আর এখন যখন ওর অবস্থা এরকম তোমরা আবারও আমাকে বিয়ে করতে বলছো। এবার এলেনা তো তখনই কেটির ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল যে তুমি সবসময় আমার সাথে এরকম করবে, আমিও আজকে বদলা নেব। কিন্তু কেটি তখনই তার ক্ষমতার সাহায্যে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। কেটি বলে ওঠে যে আমি আর আগের মতো বোকা নই, তাই আমার এইভাবে ফায়দা নেওয়া যাবে না। এবার কেটি তো আবারও তার ঘরে চলে আসে,
আসে এবং তখনই সেখানে আমরা লুনার আত্মাকে দেখতে পাই। এবার লুনার আত্মা তো তখনই বলে ওঠে যে কেটি, তোমার ওই চিঠিটা মানে কিনা মায়া যে চিঠিটা দিয়েছে সেটা আমাকে দাও, আমি এটা ইয়ানকে দেখাই। ইয়ান নিশ্চয়ই বলতে পারবে যে এটা কিসের চিহ্ন, কারণ ও এইসব ব্যাপারে জানে। এবার আসলে যে লুনার আত্মাটি ছিল সে ছিল ইয়ানেরই আন্টি, মানে সে তো আসলে রয়্যাল পরিবারেরই একজন সদস্য ছিল এবং অল্প বয়সে মারা যাওয়ার পর সে এতদিন আত্মা হয়েই ছিল, আর আত্মার তো বয়স বাড়ে না। সম্পর্কে সেই ইয়ানের আন্টি ছিল। এবার সে তো ইয়ানের সাথে দেখা করে এবং ইয়ানও যেহেতু আত্মা দেখতে পেত তাই সেও লুনার সব কথাই শুনতে পায়। ইয়ান এই চিহ্ন দেখে জানায় যে এটা তাদের আগে যে সাম্রাজ্য ছিল, অর্থাৎ যে বংশ রাজা ছিল সেই বংশের চিহ্ন। কিন্তু যখন সেই বংশকে সরিয়ে ইয়ানরা রাজা হয়েছে তারা তো ওই বংশের সকলকেই খতম করে দিয়েছে, তাহলে এই চিহ্ন আবারও কোথা থেকে আসবে? ইয়ান তো তখনই লুনাকে জিজ্ঞাসা করে যে কিন্তু কেটি এইসব কেন করছে, ও আত্মাদের সাহায্য কেনই বা করছে, আর ও এইসব নিয়ে এত ইন্টারেস্টেড কেন? এবার এইসব বিষয়ে লুনার আত্মা তো অত ভালো করে জানতো না এবং সে বলে ওঠে যে আমি ঠিক জানি না, ও আত্মাদের সাহায্য করে কিছু একটা রিপেয়ার করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় কি জানো, আমি এতদিন ওই বাড়িতে যে কেটিকে দেখেছি এই কেটি সেটা নয়, এটা অন্য কেটি। ইয়ান বলে ওঠে যে মানে তুমি বলতে চাইছো এখন যে কেটিটা রয়েছে সেটা অন্য কেউ? এবং লুনার আত্মা তো বলে ওঠে যে হ্যাঁ, এটা তো অন্য কেউ, সেই বিষয়ে আমি শিওর। এবং পরের দিন ইয়ান কেটির সাথে দেখা করতে আসে, মানে সহজ ভাষায় বলা যায় কেটির আসল পরিচয় জানতে আসে। এবার ইয়ান তো কেটিকে নিজের গাড়িতে তুলে জিজ্ঞাসা করে যে তুমি কে? কেটি স্বাভাবিকভাবে বলে যে কেন, আমি জেনারেলের মেয়ে কেটি। এবং ইয়ান বলে ওঠে যে তুমি আর যাকেই বোকা বানাও আমাকে বোকা বানাতে পারবে না, আমি জানি যে তুমি ওই কেটি নও। কেটি বলে যে তাহলে তুমি বলো আমি কে? এবার এই সব কথা তারা যখন বলছিল তখনই হঠাৎই তাদের গাড়ির সামনে কিছু লোক আসে এবং তারা কেটি আর ইয়ানের ওপর হামলা করে দেয়। এবার ইয়ান তো সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই লোকগুলোর সাথে যুদ্ধ করতে শুরু করে। ওদিকে কেটি তো ঘোড়া গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে যে বাইরে একদম ম্যাসাকার অবস্থা এবং সে তো তখনই তার ক্ষমতার ব্যবহারে একবারেই সবগুলো লোককে অজ্ঞান করে দেয়, মানে তার অঙ্গুলি হেলনেই বলতে গেলে 1 ডজন লোক সেখানে অজ্ঞান হয়ে যায়। এবং এই দৃশ্য দেখে ইয়ান তো সত্যিই চমকে যায়, সে বুঝতে পারে যে কেটি কোনো সাধারণ মেয়ে না। ইয়ান জানতো যে কেটির কিছু বিশেষ ক্ষমতা আছে, কিন্তু সে যে এতটা শক্তিশালী সেটা কিন্তু ইয়ান তখনও গেস করেনি। এবার কেটি তো তখনই তাদের একজনকে জিজ্ঞাসা করে যে বলো তোমাদের কে পাঠিয়েছে, এবং সেই লোকটি তো বলতে অস্বীকার করে এবং সে তার মুখে থাকা একটি বিষের ট্যাবলেট খেয়ে নিজেকেই সেখানে খতম করে দেয়, মানে তারা আসলে আত্মঘাতী হামলাকারী ছিল। এবার কেটি তো তখনই তার ক্ষমতার সাহায্যে লোকটিকে আবারও বাঁচিয়ে তোলে। লোকটি অবাক হয়ে যায় যে আমি আবার বেঁচে উঠলাম কি করে, এবং কেটি তার গলা টিপে ধরে বলে যে সত্যি করে বলো তোমাকে কে পাঠিয়েছে, না হলে আবারও কিন্তু তোমাকে আমি নরকে পাঠাবো। লোকটা বলে ওঠে যে আমি জানি না যে আসলে আমাদের কে কাজে লাগিয়েছে, আমাদের বস আমাদের যেটা করতে বলেছে সেটাই আমরা করেছি। আমরা বুঝতে পারি যে এরা একটা বিশেষ দল ছিল যাদেরকে যেই হায়ার করতো তাদের হয়ে এরা কাজ করতো, কিন্তু আসলে যে কে এদের হায়ার করেছিল সেটা এই লোকটা জানতো না। কেটি তো লোকটাকে সঙ্গে সঙ্গেই আবারও খতম করে দেয় এবং ইয়ান তো তখনই কেটিকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তুমি কে, কারণ তোমার এরকম ক্ষমতা আমি আজ অবধি কারোর কাছে দেখিনি। তুমি কি কোনো গডেস? নিশ্চয়ই তুমি কোনো গডেসই হবে, তা না হলে এমন ক্ষমতা কার কাছে থাকবে? এবার কেটি তো তখনই তার সামনে দিয়ে চলে গিয়ে আবার ঘোড়ার গাড়িতে উঠে যায় এবং তখনই ইয়ানের তার বাবার বলা কিছু কথা মনে পড়ে যায়। তার বাবা মৃত্যুশয্যায় বলে গেছিল যে ইয়ান, তোমার নিয়তি বা ভাগ্যরেখা একটু বিশেষ ধরনের, 30 বছর বয়সের পর তুমি আর বাঁচবে না যদি না সেই বয়সের মধ্যে তুমি তোমার সেই বিশেষ মানুষটাকে খুঁজে পাও। এবার ইয়ান তো তখনই বলে উঠেছিল বিশেষ মানুষ? তার বাবা বলেছিল যে হ্যাঁ, যে কিনা তোমার ডেস্টিনিতে রয়েছে, যে তোমার জন্যই ডেস্টিন্ড। এবার ইয়ান তো বলে যে কিন্তু আমি কি করে বুঝবো যে সেই বিশেষ মানুষটা কে? এবং তখন তার বাবা বলেছিল যে এই শিলমোহরটা তাকে দেবে, এই পেন্ডেন্টটা যদি তার হাতে পড়ে চকচক করে ওঠে বা জল জল করে ওঠে তাহলেই তুমি বুঝতে পারবে যে এটাই হচ্ছে তোমার সেই বিশেষ মানুষ, এবং এই মানুষটাকে তুমি যদি 30 বছর বয়সের আগে খুঁজে পাও তাহলেই তুমি 30-এর পর বাঁচবে। আর এই কথা মনে পড়তেই ইয়ান তো সঙ্গে সঙ্গে সেই পেন্ডেন্টটা বার করে কেটির হাতে দেয় এবং কেটি সেটা হাতে ধরতেই সেটা জল জল করে ওঠে। ইয়ান বুঝতে পারে যে তার বাবা যে কথাটা বলেছিল সেটা সত্যি এবং কেটি হচ্ছে তার সেই বিশেষ মানুষ বা তার ডেস্টিনির সেই মেয়ে যাকে পেলে ইয়ান নিজেকে বাঁচাতে পারবে। এবার ইয়ান তো তখনই বলে ওঠে যে কেটি,
আমি জানি যে তুমি এখানে একটা মিশনে এসেছো, সেই মিশনে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তোমার ইন ইয়াং প্যালেসটার ক্র্যাকগুলো বোঝাতে বা বলা যায় সেটা রিপেয়ার করতে সাহায্য করতে পারি। আমি জানি যে তুমি আত্মাদের সাহায্য করলে তুমি তোমার প্যালেসটাকে ঠিক করতে পারবে। কেটি তো তখনই তার ক্ষমতার সাহায্যে ওই ইন ইয়াং প্যালেসটা দেখায় এবং সেখানে ইয়ান দেখতে পায় নানা রকমের ফাটল রয়েছে, যেটা পুরোপুরি সেরে গেলেই কেবলমাত্র কেটি এই মনুষ্য জীবনে থাকতে পারবে এবং সেটা সারানোর জন্য কেটিকে নানা রকমের মিশন কমপ্লিট করতে হবে। এবার ইয়ান যখন সেই টেম্পলটার প্রতিচ্ছবিতে হাত দিতে যায় সেটা তখন আবারও জ্বলে ওঠে এবং কেটি বুঝতে পারে যে ইয়ানের সাথেও তার মিশনের কিছু একটা সম্পর্ক রয়েছে। তাহলে কি এই ছেলেটাই তার মিশনের শেষ অধ্যায়? তাহলে কি এই ছেলেটাকে সরাতে পারলে বা পরলোকে পাঠাতে পারলেই কেটি নিজেকে মনুষ্যরূপে এখানে রাখতে পারবে? এবার এই সব ভাবতে ভাবতেই তারা তো ডেজির বাড়িতে পৌঁছে যায়। ডেজি হচ্ছে সেই মায়া বলে আত্মাটির মেয়ে। ডেজি তো বলে ওঠে যে কিন্তু তোমরা কি ব্যাপারে আমার সাথে দেখা করতে এসেছো? এবং কেটি বলে যে তোমার মায়ের ব্যাপারে। তোমার মা মারা গেছে, তার শেষ বার্তাটি আমার কাছে রেখে গেছে। এবার এই কথা শুনে ডেজি তো খুবই চমকে ওঠে যে না, আমার মা মারা যায়নি, আমি যাকে ভালোবাসি আমার মা তাদের বাড়িতেই গেছে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। এবার কেটি তো তখনই ওই মায়ার যে শেষ লেখা চিঠিটা ছিল সেটা ডেজিকে দেয় এবং ডেজি সেটা দেখে বুঝতে পারে যে এটা তার মায়ের সিক্রেট কোডে তাকে লিখে গেছে এবং ডেজি বুঝতে পারে যে তার ভালোবাসার মানুষের পরিবারই তার মাকে হত্যা করেছে। ডেজি তো তখনই বলে ওঠে যে তার যে প্রেমিকটি ছিল সে হচ্ছে এই সাম্রাজ্যে বর্তমানে যে বংশ আর কি রাজ করছে তার আগের সাম্রাজ্যের সন্তান এবং তার সাথে কখনোই ডেজি সম্পর্ক করুক এটা তার মা চায়নি। তার মা তাই জন্যই তাদের সাথে কথা বলতে গেছিল এবং সেখানেই তার মাকে হত্যা করা হয়। এবার ডেজি তো তখনই বলে ওঠে যে কেটি, তুমি কি আমাকে আমার মায়ের হয়ে বদলা নিতে সাহায্য করবে? ডেজি বলে ওঠে যে জীবন্ত মানুষের ব্যাপারে আমি তো কোনো সাহায্য করতে পারবো না, আগের রাজবংশের যারা জীবিত আছে তাদের ব্যাপারটা বর্তমান রাজবংশই সামলাবে, সুতরাং তুমি রাজকুমার ইয়ানের কাছে সাহায্য চাইতে পারো। এবং ডেজি তো তখনই রাজকুমার ইয়ানের থেকে সাহায্য চায়। এবার আমরা দেখতে পাই যে মায়ার হাত থেকে সাহায্য করার ফলে কেটির যে ইয়ান ইয়াং প্যালেস ছিল সেটা সমস্ত ক্র্যাকই বলতে গেলে রিপেয়ার হয়ে গেছিল, কেবলমাত্র একটা ক্র্যাকই বাকি ছিল। এবং কেটি তো মনে মনে ভাবছিল যে একমাত্র ইয়ানকে পরলোকে পাঠাতে পারলেই তার মিশন কমপ্লিট হবে, সুতরাং তাকে সবসময় ইয়ানের সাথে সাথে থাকতে হবে। এবার কেটি তো তার বাড়িতে তখন চলে এসেছিল এবং আমরা জানতে পারি যে আগের দিন সে যে ওই রাজকুমারীর জন্মদিনে ওইভাবে সাহায্য করেছিল তাই জন্য রাজকুমারী কেটির জন্য কিছু উপহার পাঠিয়েছিল, প্রায় 10,000 স্বর্ণমুদ্রা পাঠিয়েছিল, কিন্তু সেইটা তার সৎ মা এবং সৎ বোন নিয়ে নিয়েছিল। এবার এই খবর শুনে কেটি তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় যে আমার জিনিস আমি তো ফেরত নেবই, আমি সুদ সমেত ফেরত নেব। কেটি তার ক্ষমতার সাহায্যে সঙ্গে সঙ্গে সেই সব স্বর্ণমুদ্রা গায়েব করে দেয়। এলেনা আর আইভি তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে কেটি এটা কি করে করলো। কেটি তো রেগে মেগে আশেপাশে যা জিনিসপত্র ছিল সবই ভাঙতে শুরু করে দেয়। আইভি কিছু বলতে এলে এলেনা তো তার ক্ষমতার সাহায্যে তাকে ঠাস ঠাস করে চড় মারে। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। রাতের বেলা কেটির বাবা ফিরে আসে এবং তার সৎ মাই তার বাবাকে চিঠি লিখে আর্মি থেকে ফিরিয়ে এনেছিল। এবার কেটির বাবা আসার সঙ্গে সঙ্গেই আইভি তো প্রচন্ড ন্যাকা কান্না শুরু করে যে কেটি এত টাকা উপহার পেয়েছে তারপরেও আমাদের কিছুই দেয় না, ও তো আমাকে মা বলে মনেই করে না এবং সে তো কেটির বাবার কাছে নানা রকমের নালিশ করছিল। এবার কেটির বাবা তো সঙ্গে সঙ্গে কেটিকে চড় মারতে যায়, কিন্তু কেটি তার ক্ষমতার সাহায্যে তার বাবার হাত সেখানেই আটকে দেয়। কেটি বলে ওঠে যে আমি যে দোষটা করিনি সেটার শাস্তি তো আমি কখনোই নেব না এবং তখনই সেখানে ইয়ানও চলে আসে। এবার ইয়ানও তো কেটির বাবার বিরুদ্ধেই কথা বলে যে আপনি কখনোই এমনটা করতে পারেন না এবং আমরা দেখতে পাই যে কেটির বাবা তো কেটির ওপর খুবই রেগে গেছিল এবং কেটি তখনই বলে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই, আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। যেই বাবা কিনা নিজের স্ত্রীর কথাতে, বলা যায় দ্বিতীয় স্ত্রীর কথাতে প্রথম স্ত্রী এবং তার কন্যাকে এইভাবে অবহেলা করে, তার বাড়িতে আমি থাকতে চাই না। এবার আইভি আর এলেনা তো এটাই চাইছিল যে কেটি বাড়ি থেকে বেরিয়ে যাক, তাই জন্য আইভি তার স্বামীকে বলে যে হ্যাঁ হ্যাঁ ও চলে যাওয়াই ভালো এবং আমরা দেখতে পাই কেটি ইয়ানের সাথে তার বাড়ি থেকে বেরিয়ে আসে। তারা ওয়াং লি এর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবার এই ওয়াং লি হচ্ছে সেই লোকটি যার সাথে কিনা ডেজির বিয়ে হওয়ার কথা ছিল।
অর্থাৎ পূর্ববর্তী যে সাম্রাজ্য ছিল সেই সেজ সাম্রাজ্যের শেষ পূর্বপুরুষ এরাই ছিল। এবার আমরা দেখতে পাই যে ডেজি তো গাড়িতে আস্তে আস্তে ভাবছিল যে তাকে তো ইয়ানকে খতম করতেই হবে, কিন্তু শেষ পর্যন্ত সে ইয়ানকে এইসব বিষয়ে সাহায্য করেই নিক, তারপরেই না হয় সে তার মিশন কমপ্লিট করবে। এবার ইয়ান এবং কেটি হাজির হয় ওয়াংলির বাড়িতে এবং আমরা দেখতে পাই যে ওয়াংলি গোপনে গোপনে সেনাবাহিনী মজুত করছিল, মানে সে আসলে রাজদ্রোহ বা বিদ্রোহ করার কথা ভাবছিল। ইয়ান সেখানে যাওয়ার সাথে সাথেই ওয়াংলির সেনাবাহিনীর সাথে ইয়ানের সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়ে যায়। কেটি তো তখনই তার ক্ষমতা ব্যবহারের কথা ভাবছিল, কিন্তু ইয়ান তাকে বারণ করে দেয় এবং তাকে বলে যে তুমি এত বেশি ক্ষমতা ব্যবহার করলে দুর্বল হয়ে পড়বে, এখন আমার সৈন্যরাই এদেরকে সামলে নেবে। কিন্তু সেই সমস্ত যুদ্ধের মাঝখানে হঠাৎই একজন কেটির দিকে তীর চালায় এবং আমরা দেখতে পাই যে ইয়ান নিজে সামনে এসে কেটিকে রক্ষা করে। ইয়ান তীরবিদ্ধ হওয়ার সাথে সাথেই কেটি তো খুবই প্যানিক করে ফেলে এবং কেটি নিজের ক্ষমতা দিয়ে ইয়ানকে আবারও সুস্থ করে তোলে। কিন্তু কেটি তো তখন মনে মনে ভাবছিল যে আমার তো মিশন এটাই ছিল যে ইয়ানকে পরলোকে পাঠানো, তাহলে আমি ওকে কেন বাঁচালাম, আমার তো উচিত ছিল ওকে মরতে দেওয়া। কিন্তু তারপরেও কেটি নিজেকে আটকাতে পারে না। এবার এই জায়গায় সবার সাথে লুনার আত্মাও এসেছিল এবং এখানে আসার সাথে সাথেই মানে এইসব ঘটনা ঘটার সাথে সাথেই হঠাৎই লুনার মাথা প্রচন্ড ব্যথা করতে শুরু করে। কেটি আর ইয়ান তো তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি কিছু মনে পড়েছে, যে তুমি কিভাবে মারা গেছিলে বা তোমার সাথে কি হয়েছিল। এবং লুনা তো তখনই বলে ওঠে যে আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে যে আমাকে কে মেরেছিল, আমাকে মেরেছিল এই সাম্রাজ্যের মহারানী, অর্থাৎ বর্তমান মহারাজার স্ত্রী। এবার কেটি তো বুঝতে পারে না যে কিন্তু কেন মহারানী কেন লুনাকে মারবে। লুনা বলে ওঠে যে আসলে আমি মহারানীকে কিছু কথা বলতে শুনে ফেলেছিলাম। মহারানী একজন কালো পোশাক পরা লোকের সাথে আলোচনা করছিল যে কিভাবে সে মহারাজকে গদি থেকে সরাবে এবং সেই আলোচনায় আমি শুনে ফেলেছিলাম এবং তারপরেই আমার মৃত্যু হয়। এবার কেটি তো তখনই জিজ্ঞেস করে যে তোমার কি মনে পড়েছে তোমার মৃতদেহটা কোথায় রয়েছে, কিন্তু সেই কথা লুনা মনে করতে পারে না। কেটি এবং ইয়ান বুঝতে পারে যে তার মানে এই সব কিছুর পিছনে আসলে রানীমা রয়েছে এবং রানীমা এবং এই ওয়াংলি এরা একে অপরের সাথে সম্পর্কিত। ইয়ান তো তখনই বলে ওঠে যে আর 2 সপ্তাহ পরে রানীমার জন্মদিনের ব্যাঙ্কোয়েট, দেখা যাক ওখানে আমরা কি করতে পারি। রানীমার আসল চেহারা সকলের সামনে আনতে হবে। অপরদিকে আমরা রানীমাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রানীমা তো প্রচন্ড রেগেছিল। রানীমা বলে ওঠে যে ওই ইয়ানকে যে করে হোক খতম করবে, আর ওই মেয়েটাকে আমার খুবই শক্তিশালী মনে হচ্ছে, তাই ওই কেটি বলে মেয়েটাকে আমার জ্যান্ত চাই। এবার ওদিকে কেটি আর ইয়ান তো ঘোড়ার গাড়ি করে আবারও ওয়াংলির বাড়ির ওখান থেকে ফিরছিল এবং হঠাৎই আবারও কিছু লোক তাদের ওপর আক্রমণ করে। কিন্তু এইবার যারা তাদের ওপর আক্রমণ করেছিল তারা কোনো সাধারণ লোক ছিল না, এই লোকগুলোও আসলে ব্ল্যাক ম্যাজিক জানা লোক ছিল এবং তারা ইয়ানের বাবার রক্তের সাহায্যে কিছু কালো জাদু করেছিল এবং এই কালো জাদুর ফরমেশনের ফলে ইয়াং এই ফরমেশন থেকে বেরোতে পারে না। উল্টে এই লোকগুলোকে আঘাত করতে গেলে ইয়াং নিজেই ক্ষতবিক্ষত হয়ে পড়ে। লুনাও তাদের কোনো সাহায্য করতে পারছিল না। এবার কেটি তো বুঝতে পারে যে তাকে এবার যা করার করতে হবে এবং সে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে। কেটি তার ক্ষমতা ব্যবহার করে সে এই লোকগুলোকে সেখান থেকে সরায় এবং আমরা দেখতে পাই যে এই ঘটনার ফলে ইয়ান তো খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং কেটি ইয়ানের সেবা করছিল। রিয়ান তো তখনই বলে ওঠে যে কেটি, আমি আমার বাবার সবচেয়ে ছোট ছেলে ছিলাম, আমি যখন জন্মেছিলাম তখন অনেক শুভ লক্ষণ দেখা দিয়েছিল, কিন্তু ছোটবেলা থেকেই আমি ভীষণ দুর্বল ছিলাম এবং সব সময় রোগে ভুগতাম। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল যে আমি যদি আমার ডেস্টিনির সাথে দেখা না করতে পারি তাহলে 30-এর আগে মারা যাব। তোমার সাথে দেখা হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে তুমিই আমার ডেস্টিনি। এটি তো তখনই ইয়ানের দেওয়া সেই পেন্ডেন্টটা দেখছিল। কেটি মনে মনে ভাবে যে আমি যদি ইয়ানের ডেস্টিনি হই তাহলে আমি একমাত্র ওকে বাঁচিয়ে রাখতে পারবো, যদি আমি ওর সাথে সম্পর্ক করি তাহলেই ইয়ান বেঁচে থাকবে, কিন্তু আমি যদি আমার মিশন কমপ্লিট করতে না পারি তাহলে তো আমি নিজেই মরে যাব, তাহলে ইয়ান কি করে বেঁচে থাকবে। এটি তো তখনই বলে ওঠে যে আমিও তোমাকে একটা সত্যি কথা বলি, আমি জেনারেলের মেয়ে কেটি নই। এবং এই বলে সে তো তার ওই ইন ইয়াং প্যালেসটা দেখায়, সেটা টাচ করতেই সেটা তো গ্লো করতে শুরু করে
এবার কেটি তো তখনই বলে ওঠে যে আমি তোমার ডেস্টিনি হলেও তুমি আমার ডেস্টিনি নও। তুমিই হচ্ছ সেই শেষ মানুষ যাকে পরলোকে পাঠালে আমি আমার মিশনটা কমপ্লিট করতে পারবো এবং আমি এই মনুষ্য জীবন ফিরে পাবো। তা না হলে আমি এর বেশি আর বাঁচবো না। তো তখনই বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, একবার আমি মহারানীকে হাতে নাতে ধরে আমার রাজ্যটাকে ঠিক করে দিই, তারপর আমি নিজে থেকে তোমার কাছে বলিদান দেব। তুমি যাতে বাঁচতে পারো আমি সেই ব্যবস্থাই করে যাব। এবার কেটি তো তখনই বলে ওঠে যে কিন্তু কেন, আমরা দুজনে কেউই তো একে অপরকে চিনি না, তাহলে তুমি আমার জন্য এত বড় একটা বলিদান কেন দেবে, নিজের জীবন কেন দিয়ে দেবে? এবং ইয়ান তো তখনই বলে ওঠে যে কারণ তোমাকে না চিনলেও প্রথম দেখা থেকেই আমার তোমাকে পছন্দ হয়ে গেছে, আর যেহেতু তুমি আমার ডেস্টিনি তাই তোমার জন্য এটুকু আমি করতেই পারি। এবার আমরা অপরদিকে তৃতীয় যুবরাজ কিটকে দেখতে পাই। ওই জন্মদিনের দিনই নপুংসক হয়ে গেছিল এবং তার অবস্থা তো ভীষণ খারাপ ছিল, মানে সে তো মানসিকভাবে এবং শারীরিকভাবে একদম ভেঙে পড়েছিল। এবং তখনই সেখানে মহারানী অর্থাৎ কিনা কিটের মা আসে। কিট তো বলে ওঠে যে মা, ওই কেটির মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, পারলে ওই আমাকে সারাতে পারবে, তা না হলে কেউ পারবে না। এবং মহারানী তখনই কেটির কাছে ডিক্রি পাঠায় যে কিটকে সারানোর জন্য কেটিকে আসতেই হবে। এবার মহারানীর ডিক্রি কেটি তো অমান্য করতে পারে না, ফলে তাকে মহারানীর কাছে আসতে হয়। এবং কিট তো তাকে বলে যে কেটি, তুমি যদি আমায় সারিয়ে দিতে পারো, তুমি যা পুরস্কার চাইবে আমি তোমাকে তাই দেব। এবার কেটিও মনে মনে ভাবছিল যে মহারানী আসলে কি চাল চালছে সেটা বোঝার জন্য রাজপ্রাসাদে থাকাটাই ভালো হবে, তাই কেটি এই অফারটা গ্রহণ করে নেয়। এবার সেখানে আমরা মহারানীর অপর ছেলে অর্থাৎ যুবরাজ ফ্লিন্টকেও দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে তো মানসিকভাবে একদমই ভারসাম্যহীন ছিল। মানে মহারানী এতদিন যা যা শয়তানি করেছিল তার কর্মফল মনে হয় তাকে তার ছেলেদের থ্রু দিয়েই ভুগতে হচ্ছিল। এবং তাকে দেখিয়ে মহারানী বলে ওঠে যে কেটি, আমি বুঝতে পেরেছি যে তুমি কোনো সাধারণ মানুষ না, তোমার কিছু বিশেষ ক্ষমতা আছে। তুমি যদি আমার এই ছেলেকেও সারিয়ে দিতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেব। এবার কেটি তো তখনই মনে মনে ভাবে যে এই সুযোগটা ছাড়া ঠিক হবে না। কেটি বলে যে ঠিক আছে, তাহলে আমার 1,00,000 স্বর্ণমুদ্রা চাই এবং আমার আরও একটা শর্ত রয়েছে, আমি এই প্রাসাদে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে চাই। এবং মহারানী তাতে রাজি হয়ে যায়। এবার কেটি আসলে এটা বলেছিল যাতে সে লুনার বডিটা কোথায় লুকিয়ে রাখা রয়েছে সেটা খুঁজে বার করতে পারে। আর আমরা দেখতে পাই রাতের বেলা লুনা এবং কেটিকে, তারা তো খোঁজার চেষ্টা করছিল যে প্যালেস গার্ডেনে কোথায় লুনার বডি বা লুনার মুন্ডুটা লুকিয়ে রাখা হয়েছে। লুনার উপর আসলে খুবই বাজে রকমের কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যার ফলে লুনার আত্মা এরম অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং তার কোনো স্মৃতিও ছিল না। এটি তখনই বাগানের মধ্যে একটা বিশাল স্টোনের স্ট্যাচু মতো দেখতে পায় এবং কেটি বুঝতে পারে যে এখানেই তার মানে লুনার মুন্ডু বা লুনার বডিটা লুকিয়ে রাখা রয়েছে। কিন্তু তখনই সে কিছু করে না, বলে যে কিছুদিন পরেই মহারানীর জন্মদিনের ব্যাঙ্কোয়েট আছে যেখানে কিনা সবাই আসবে, আমি মহারানীর পর্দা সকলের সামনে ফাঁস করতে চাই। অপরদিকে আমরা কিটকে দেখতে পাই। কেটি তো তার চিকিৎসা করছিল এবং কেটি তাকে অনেকটাই সারিয়ে তুলেছিল। এবার কিট তো কেটিকে বলে যে আমি কবে পুরোপুরি সুস্থ হব। কেটি বলে যে আমি তোমাকে প্রায় সুস্থ করেই এনেছি, বিশেষ একটা দিনে বিশেষ একটা জায়গার অপেক্ষা করছি। এবার কিট তো বলে ওঠে যে কেমন জায়গার কথা তুমি বলছো? কেটি বলে যে দেখো, মহারানীর জন্মদিন যেদিন পড়েছে সেটা খুবই শুভ একটা দিন এবং সেই দিন তোমাকে একটা বিশেষ জায়গায় রেখে আমি এমন একটা প্রক্রিয়া করব যাতে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এর জন্য আমাদের এমন একটা জায়গা প্রয়োজন যেখানে অনেকটা এনার্জি স্টোর রয়েছে। এবার কিট তো তখনই বলে ওঠে যে এমন জায়গা আবার কোথায় পাবো যেখানে বিশেষ রকমের পাওয়ারফুল একটা জায়গা এনার্জি স্টোর রয়েছে? এবং কেটি বলে যে এরকম বাগানেই একটা জায়গা রয়েছে, এখানে ওই পাথরের মূর্তি রয়েছে না, সেইখানে। আসলে কেটি তো জানতো যে ওখানে লুনার বডিটা রয়েছে এবং কেটি তাই ঠিক করে নিয়েছিল মহারানীর জন্মদিনের দিনই সে পর্দা ফাঁস করবে। এবার আমরা মহারানীর জন্মদিনের দৃশ্য দেখতে পাই। এবার জন্মদিনের দিন এলেনা আর আইভিও তো এখানে নিমন্ত্রিত ছিল। এবার এলেনা যখন দেখে যে রাজকুমার এখন আবারও ঠিক হয়ে গেছে, এলেনা তো আবারও রাজকুমারকে পটানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমার তাকে মুখের ওপর একদম রিজেক্ট করে দেয় এবং তাদের দুজনের সমস্ত রাগ গিয়ে পড়ে কেটির ওপর। এবার মা বেটি মিলে প্ল্যান করে যে তারা কেটিকে এবার অপদস্থ করেই ছাড়বে। তারা কেটির ড্রিঙ্কে কিছু ওষুধ মিশিয়ে দেয়
এবার পার্টিতে কেটি তো সেই ড্রিঙ্ক পান করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই কেটির মাথা ঘুরতে থাকে। কেটির পিছু পিছু এলেনাও সেই দিকে চলে যায় দেখার জন্য যে কেটিকে সে ফাঁসাতে পারলো কিনা। তারা আসলে ভেবেছিল যে ওই পাগল যুবরাজের সাথে তারা কেটিকে ফাঁসিয়ে দেবে। এবার কিছুক্ষণ পর মহারানীর কাছে তো খবর আসে যে কেউ একজন আপনার জন্মদিনে এইভাবে অসভ্যতা করছে, এবং মহারানী তো সঙ্গে সঙ্গে রেগে সেই দিকে রওনা হয়। এবার একজন দাসী জানায় যে এখানে কেটি এবং যুবরাজ ফ্রেন্ড রয়েছে। এবার এই কথা শুনেই মহারানীর মাথায় অন্য বুদ্ধি আসে। মহারানী ভাবে যে যেহেতু তার ছেলে একটু অ্যাবনর্মাল প্রকৃতির, তাই যদি কেটি তার সাথে থাকে তাহলে তার ছেলে সেরেও যেতে পারে, কারণ কেটি তো কতটা ক্ষমতা সম্পন্ন সেটা সকলেই জেনে গেছিল। এবং মহারানী বলে ওঠে যে যেহেতু ওরা বড় হয়েছে তাই এই বিষয়ে আমি নাক গলাবো না। যদি ওরা চায় তাহলে আমি ওদের বিবাহ মঞ্জুর করতেও রাজি আছি। এবং মহারাজা তো একই কথা বলে যে ঠিক আছে, তাহলে আমি যুবরাজের সাথেই কেটির বিয়ে দেব। কিন্তু তখনই সেখানে কেটি হাজির হয় যে আমাকে নিয়ে কথা হচ্ছিল নাকি। এবার ঘরের ভিতর থেকে তো সঙ্গে সঙ্গে কারা আছে তাদের খোঁজ পড়ে, এবং আমরা দেখতে পাই যে ওই পাগল যুবরাজের সাথে আসলে এলেনা নিজেই ছিল। এবার এলেনাকে তো আর মহারানী সহ্য করতে পারতো না, বা তার কোনো বিশেষ ক্ষমতাও ছিল না। তাই মহারানী তো সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে বার করে দেয়। এবং এলেনা আর আইভি যেটা কেটির সাথে করবে ভেবেছিল তাদের ওপরই সেটা ব্যাকফায়ার করে। আসলে কেটি যখন ড্রিঙ্কটা খেতে যাচ্ছিল তখনই লুনার আত্মা তাকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিল যে এই ড্রিঙ্কটার মধ্যে ওরা কিছু মিশিয়ে দিয়েছে। তাই জন্যই কেটি সেই ড্রিঙ্ক আর পান করেনি। সে অভিনয় করে এলেনাকে বাইরে বার করে আনে, আর তারপর এলেনাকেই ওই পাগল রাজকুমারের সাথে ঘরে ঢুকিয়ে দেয়। মহারানী তো তখনই ভাবে যে যেহেতু কেটি আমার কোনো কাজে আসছে না, তাই তাকে এখানে রেখে আর কোনো লাভ নেই। কেউ যদি আমার কাজে না আসে তাহলে তাকে রাস্তা থেকে সরিয়ে দেয়াই ভালো। মহারানী বলে ওঠে যে কেটি, অনেক দিন তো হলো কিটির অসুস্থতা তোমাকে আমি সারাতে বলেছি, কিন্তু তা তো এখনো সারছে না। আর কতদিন লাগবে তোমার? কেটি বলে যে মহারানী চিন্তা করবেন না, আজকেই আমি তার সমস্ত অসুখ সারিয়ে দেব, সকলেই আমার সাথে আসুন। এবং এই বলে কেটি সকলকে বাগানে নিয়ে যায়। সকলকে সেই পাথরের খণ্ডটা দেখিয়ে বলে যে এটা হচ্ছে একটা বিশেষ জায়গা, এখানে একটা গর্ত খুঁড়তে হবে এবং সেই গর্তের মধ্যে কীটকে আধা দিন শুয়ে থাকতে হবে, তাহলে কীট একদম ঠিক হয়ে যাবে। মহারানী তো জানতো যে সে কি কুকীর্তি করেছে আর এই জায়গাটা খুঁড়লে কি বেরোবে। তাই মহারানী বলতে শুরু করে যে এসব আবার কি ধরনের চিকিৎসা পদ্ধতি, এরম করে কেউ কখনো সারে নাকি, এসব আমি অ্যালাউ করব না। এবার কীট তো তার মায়ের হাত ধরে বলে যে কিন্তু মা, যদি এরম না হয় তাহলে তো আমি কোনোদিন সারবও না। কেটির তো কত ক্ষমতা, এটাই আমার শেষ আশা, তুমি দয়া করে আমায় পারমিশন দাও। মহারানী তো তখনই বলে ওঠে যে না, আমি এই পারমিশন দেব না। এই মেয়েকে এক্ষুনি এখান থেকে ধরে নিয়ে যাও এবং মৃত্যুদণ্ড দাও। এবার ইয়ান তো তখনই বলে ওঠে যে কেন, এখানে এমন কি আছে যে এই জায়গা খোঁড়া যাবে না, তার জন্য কেটিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এবং মহারাজেরও তো তখন সন্দেহ হচ্ছিল যে ব্যাপারটা কি, তুমি কি তোমার ছেলেকে ভালোবাসো না? ও যেটাতে সেরে উঠবে সেটা করতে চাইলে ক্ষতি কি? এবার কেটি তো তখনই বলে ওঠে যে মহারানী, আপনি মনে হচ্ছে যতক্ষণ না চোখে আঙুল দিয়ে আমি সবটা দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলবেন না। এই বলে কেটি লুনার আত্মাকে সামনে নিয়ে আসে এবং লুনার আত্মাকে সেই ক্ষমতাটা দেয় যাতে লুনার আত্মা যাকে টাচ করবে সে লুনাকে দেখতে পাবে। এবার লুনা তো প্রথমে গিয়েই মহারাজাকে টাচ করে, এবং মহারাজা ছিল লুনার নিজের ভাইপো। মহারাজা তো লুনাকে দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। লুনা তো একে একে সকলকেই টাচ করে তাকে দেখতে পারার ক্ষমতা দিয়ে দেয়। এবার লুনাকে দেখেই রাজকুমার কিট এবং মহারানী তো প্রচণ্ড অবাক হয়ে যায়, এবং লুনা তো আগেই মহারানীকে ঠাস করে এক চড় মারে। লুনা বলে ওঠে যে সত্যি তুমি একটা শয়তান, তুমি আমার সাথে এমন কি করেছিলে সেটা বলো যার জন্য আমার আত্মাও এই পৃথিবী থেকে মুক্তি পাচ্ছে না। এবার এই কথা শুনে মহারাজা তো মহারানীকে ঠাস করে এক চড় মারে যে তুমি কি করেছো ওর সাথে। মহারানী বলে ওঠে যে আমার রাজকুমার এরকম মাথার সমস্যা বলে তুমিও তো তাকে ইগনোর করেছো, তখন তো আমি কিছু করিনি, আর এখন তুমি আমাকে দোষ দিচ্ছ। আমি তোমার পরিবারের নাম রাখিনি বলে শুনে নাও, আমি হচ্ছি শেষ সাম্রাজ্যের একজন রাজকুমারী। তোমরা আমার বংশকে সরিয়ে এখানে মহারাজা হয়েছিলে না, এখন আমি তোমাদের ধ্বংস করব। এবং এই বলে মহারানী তো খুব হা হা করে হাসছিল, কিন্তু তখনই মহারানীর সমস্ত চুল হঠাৎই সাদা হয়ে যায়। আসলে মহারানী এতদিন ধরে যে সমস্ত ফরবিডেন ব্ল্যাক ম্যাজিক করেছে তার জন্যই তার সাথে এমনটা হচ্ছিল।
কিন্তু ওদিকে মহারানী এতদিন ধরে যে সৈন্য জমা করেছিল, মানে তার সাম্রাজ্যের যে সৈন্যরা ছিল তারা তো এই সাম্রাজ্য অ্যাটাক করে দিয়েছিল এবং ইয়ানের একজন সৈন্য সেই খবরই দেয়। এবার মহারানী তো তখনই হাসতে হাসতে সেখানেই মারা যায় যে আমি মরে গেলেও আমার সৈন্যরা ঠিকই তোমাদের খতম করবে। এবার ইয়ান তো তখনই কেটিকে বলে ওঠে যে এই জায়গাটা এখন খুবই বিপজ্জনক, আমি ওই যুদ্ধের দিকে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। এবার কেটি তো তখনই বলে যে কিন্তু আমি কখনোই তোমাকে এই বিপদের মধ্যে একা ফেলতে পারি না। ইয়ান বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, আমি না থাকলে তোমার অন্তত বেঁচে থাকার একটা হোপ থাকবে। এবং এই বলেই ইয়ান তো সেখান থেকে বেরিয়ে যায়। ইয়ান মারা গেলে কেটিরই মিশন কমপ্লিট হবে, সুতরাং তাতে তো তারই ভালো হবে। কিন্তু কেটি তো তখনই মনে মনে ভাবে যে না, যদি আরও 800 বছর আমাকে ওই আন্ডারওয়ার্ল্ডেই থাকতে হয় আমি তাও থাকবো, কিন্তু আমি তোমাকে বাঁচানোর জন্য ঠিকই যাব। এবং এই বলে কেটি তো ইয়ানকে বাঁচানোর জন্য চলে যায়। আমরা দেখতে পাই যে কেটি তার আন্ডারওয়ার্ল্ডে অর্থাৎ হেলে যে পোশাক পরতো সেই পোশাক ধারণ করে, অর্থাৎ তার আসল রূপ ধারণ করে। কেটি যে কিনা আন্ডারওয়ার্ল্ডের একজন গডেস ছিল। কেটির এই রূপ দেখে সকলেই তো অবাক হয়ে যায়, সকলে বুঝতে পারে যে কেটি কোনো সাধারণ মানুষ না এবং কেটি তার ক্ষমতার সাহায্যে সেই যুদ্ধে জয়ী হয়। এত ক্ষমতা ব্যবহারের ফলে কেটি নিজে দুর্বল হয়ে পড়েছিল। যে ইন ইয়াং প্যালেসটা সে এতদিন ধরে ক্র্যাক বাই ক্র্যাক সারানোর চেষ্টা করছিল সেটা পুরোপুরি ধসে পড়ে। মানে বলা যায় কেটি এতদিনে যে মেরিটগুলি কালেক্ট করেছিল সেগুলি সবই বরবাদ হয়ে যায়। এবার ইয়ান তো তখনই বলে ওঠে যে কিন্তু তাহলে তুমি এই পৃথিবীতে থাকবে কি করে? কেটি বলে যে তোমাকে মারতে পারলেই আমি কেবলমাত্র এই পৃথিবীতে থাকতে পারবো, কিন্তু সেটা আমি কখনোই হতে দেব না। এবং এই বলে সে তো ইয়ানকে নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছিল, কিন্তু তখনই পিছন থেকে ফ্লিন্ট এসে কেটির পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। ফ্লিন্ট মানে সেই পাগল যুবরাজ যে কিনা এতদিন পাগলামি করছিল। আমরা দেখতে পাই যে ফ্লিন্ট আসলেই মানসিকভাবে অসুস্থ ছিল না, সে এতদিন পাগল হওয়ার অ্যাক্টিং করছিল। ফ্লিন্ট বলে ওঠে যে এই যে তুমি কেটি, তোমার জন্যই আমার মায়ের আজকে এই অবস্থা। এতদিন ধরে আমরা যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটা সাকসেসফুল হতেই যাচ্ছিল, কিন্তু তোমার জন্য সেই প্ল্যানটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। এবার ফ্লিন্টের বাবা মানে মহারাজ তো বলে ওঠে যে ফ্লিন্ট, তোমাকে যুবরাজ বানিয়েছি, তুমি তোমার বাবার সাথে এমনটা করতে পারো না। এবং ফ্লিন্ট তো তখনই বলে যে কি বাবা, তোমার সাথে বিয়ের আগে থেকেই আমার মায়ের সাথে অন্য একজনের সম্পর্ক ছিল, তুমি আমার বাবাই না। এবং এই কথা শুনে মহারাজের তো রীতিমতো বুকে ব্যথা উঠে গেছিল। কিন্তু তখনই বলে ওঠে যে রাজকীয় শিলমোহর তুমি কোথায় লুকিয়ে রেখেছো, এক্ষুনি সেটা আমায় বলো, না হলে তোমাকে খতম করে দেয়া হবে। মহারাজ বলে ওঠে যে আমি মরে গেলেও তোমাকে সেটা বলবো না, তোমার মতো একটা লোককে আমি কখনোই রাজা হতে দেব না। ফ্লিন্টের লোকেরা তো সঙ্গে সঙ্গে মহারাজকেই সেখানে হত্যা করে। ফ্লিন্ট তো তখন ইয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি বলো কোথায় রয়েছে সেই শিলমোহর। এবং আমরা দেখতে পাই যে ইয়ানের সাথে ফ্লিন্টের তরোয়াল বাজি শুরু হয়ে যায়। তো ফ্লিন্ট যখনই ইয়ানের দিকে তলোয়ার চালাতে যাচ্ছিল তার মাঝখানে কেটি চলে আসে এবং তলোয়ারটা কেটিকে এফোড় ওফোড় করে দেয়। এবার মারা যাওয়ার ফলে কেটির মধ্যে যে সমস্ত মানুষের গুণগুলি ছিল সেগুলো সবই মিলিয়ে যায় এবং কেটি সম্পূর্ণরূপে তার আসল ফর্মে অর্থাৎ তার গডেস ফর্মে চলে যায়। ফলে কেটি সুপার পাওয়ারফুল হয়ে যায় এবং কেটি তার ক্ষমতার সাহায্যে ফ্লিন্টের সমস্ত লোকদেরই সেখানে ঘায়েল করে দেয়। ফ্লিন্ট তো বলে ওঠে যে তুমি কে, তোমার এত ক্ষমতা কি করে হলো? এবং কেটি তো তখনই তার ক্ষমতার সাহায্যে ফ্লিন্টকে বসিয়ে দেয় যে আমার সাথে যখন কথা বলবে নীল ডাউন হয়ে কথা বলবে। কেটি তো তখনই সেখান থেকে ফ্লিন্ট এবং তার শয়তানি মাকে সোজা নরকে পাঠায় এবং কেটি নিজেও আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। এবার ইয়ান তো বলতে থাকে যে কিন্তু কেটি তুমি যেও না, আমি তোমাকে ছাড়া কি করব? এবং কেটি বলে যে আমি আবারও আমার মিশন কমপ্লিট করতে পারিনি, সুতরাং 800 বছর পর আমি হয়তো আবার ফিরে আসব। এবং এই বলে কেটি আবারও হেলে তার ডিউটিতে লেগে পড়ে। এবার আমরা 30 বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইয়ান মারা যাওয়ার পর আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ নরকে হাজির হয় এবং তার সাথে সেখানে কেটির দেখা হয়। এবার কেটি তো বলে ওঠে যে এত তাড়াতাড়ি 30 বছর কেটেও গেল। ইয়ান বলে যে হ্যাঁ কেটি, আমি এখানে তোমার জন্যই এসেছি, তুমি বিশ্বাস করো এই বছরে আমি তোমার কথা ভুলতে পারিনি আর আমি অন্য কাউকে বিয়েও করিনি। কিন্তু এইসব বলে কোনো লাভ ছিল না, কারণ কেটি হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের একজন গডেসের সমান, সেখানে ইয়ান মৃত্যুর পর সেখানে পৌঁছেছে, সুতরাং সেখানে তাদের সম্পর্কের কোনো সম্ভাবনাই ছিল না। ফলে কেটি ইয়ানকে আফটার লাইফে পাঠিয়ে দেয়। এবার আমরা 800 বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে কেটির শাস্তি আবারও শেষ হয়।
হয় এবং আবারও লর্ড ইয়ামা অর্থাৎ কিনা যমরাজ কেটির সামনে আসে এবং যমরাজ বলে যে কেটি 800 বছর শেষ হয়েছে, সুতরাং তোমাকে আবারও পৃথিবীতে পাঠানো হবে, কিন্তু এইবার আর অন্য কোনো মিশন না, এইবার তোমাকে একটা লাভ মিশন দেওয়া হয়েছে। ইয়ান 800 বছর ধরে তোমার জন্য এই পৃথিবীতেই ঘুরপাক খাচ্ছে, মানে প্রতি জন্মেই সে শুধু কেটির কথাই ভেবে চলেছে। সুতরাং এই জন্মে কেটি সুযোগ পাবে ইয়ানের সাথে প্রেম করার, তাদের সম্পর্কটাকে ফুলফিল করার, কমপ্লিট করার। এবং এই কথা শুনে কেটি তো খুবই খুশি হয়। সুতরাং আশা করা যাচ্ছে যে পরের বার কেটি তার লাভ মিশন কমপ্লিট করতে পারবে এবং এভাবেই এখানে আমাদের ড্রামা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।